নমস্কার। খবরদার, কথা নয়। কথা নয় মানে কথা নয় এমন নয়। কথা নয় হচ্ছে আমরা সকলকে আহ্বান জানাই কথা বলার জন্য। এই প্রসঙ্গে বলি, দেখতে দেখতে কিন্তু আমরা 1 বছর কাটিয়ে ফেললাম আপনাদের সাথে। আজকেও একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সামনে এসেছি। আজকে 27 ডিসেম্বর। জনশিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল ৭৯ বছর আগে। এই সময়টায় সেই ৭৯ বছর আগের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার চল না থাকা এবং তৎকালীন সময়ে যুব সম্প্রদায়ের মাঝে বা যে কোনো মনুষ্য জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। 11 জন যুবক সেটা ভেবেছিলেন, তৈরি করেছিলেন জনশিক্ষা সমিতি। এই সদরেই, এখান থেকে দুর্গা চৌধুরী পাড়া, বেশি দূরে নয়। সেই আন্দোলন শুরু হয়েছিল বলতে দ্বিধা নেই, এই রাজ্যের শিক্ষার রূপরেখা যেন তৈরি হয়েছিল সেদিনই। আজকে এই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সেই জনশিক্ষা আন্দোলনের এই মুহূর্তের প্রকৃতি, এই জনশিক্ষা আন্দোলন আর কতটা প্রাসঙ্গিক রইল, সব নিয়ে আজকে আমরা অতি সংক্ষিপ্ত আলোচনা করব। এসেছেন এ রাজ্যের প্রখ্যাত সমাজসেবী এবং আপনাদের অত্যন্ত পরিচিত, এই জনশিক্ষা আন্দোলনের পরে পরে ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ যে গঠিত হয়েছিল তার 3 বছর পর প্রায়, সেই গণমুক্তি পরিষদের অন্যতম কর্মী শ্রী সলিল দেব বর্মন আমার বাঁদিকে বসেছেন। সলিলদাকে আমাদের এই খবরদার কথা নয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এই কারণে, অল্প কয়েকদিন আগে তিনি 89 বছরে পা রাখলেন। সলিলদার দীর্ঘজীবন কামনা করছি এবং এখনও তিনি এখানে হাঁটতে হাঁটতেই চলে এসেছেন আমাদের এখানে, কৃতজ্ঞতা জানাই। সলিলদার সরাসরি চলে যাই। এই আজকের জনশিক্ষা আন্দোলন নিয়ে হলসভা হলো, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, প্রতি বছরই হয়। এই মুহূর্তে এই জনশিক্ষা আন্দোলন যে কর্মসূচিটা শুধুই ইতিহাস মানুষকে জানানোর জন্যই কর্মসূচি, না তার একটা প্রেক্ষাপটও আছে? প্রথমেই আমি আমার শ্রদ্ধেয় ত্রিপুরাবাসী এবং আজকের এই আমাদের কথা বলার জন্য যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনাদের সঞ্চালকের ভূমিকা পালন করছেন, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনেছেন যে ত্রিপুরা রাজ্যে জনশিক্ষা আন্দোলন শুরু হয়েছিল। কবে শুরু হয়েছিল এও তিনি বলেছেন। আমার জানা নেই ভারতবর্ষের আর কোথাও এই শিক্ষার আন্দোলন নিয়ে, জনগণের শিক্ষা নিয়ে আন্দোলন হয়েছে। এই ইতিহাস অন্তত আমার জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে ত্রিপুরার বাইরেও কোথাও এরকম আন্দোলন হয়েছে, তাহলে যদি আপনারা দয়া করে জানান, তাহলে আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং নিজেকে আরও ঋদ্ধ বলে মনে করব। জনশিক্ষা আন্দোলন
কেন হয়, কেন হয়েছিল? আপনারা জানেন ত্রিপুরাতে 1355 বছর ধরে 184 জন রাজা রাজত্ব করেছেন। এই 1355 বছর ধরে 184 জন রাজা যারা রাজত্ব করেছেন, তাদের আমলে শিক্ষার কি হাল ছিল তার প্রামাণ্য ইতিহাস আমাদের কাছে নাই। সরি, কিন্তু আমরা যেটুকু জানতে পারি, এই রাজ্যের শিক্ষার হাল হকিকত সম্পর্কিত ব্যাপারে আপনার কর্নেল বাড়ির সৌমেন্দ্রচন্দ্র দেববর্মা, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে MA ডিগ্রি নিয়ে এসেছিলেন, তিনি একটা গবেষণামূলক গ্রন্থ তিনি লিখেছিলেন, যার নাম হচ্ছে ত্রিপুরা সেন্সাস বিবরণী। বিশেষ করে 1930-1931-কে সামনে রেখে। তাতে আমরা দেখি ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষার হাল হকিকত সম্পর্কিত ব্যাপারে মোটামুটি একটা তথ্যমূলক চিত্র আমরা পেয়ে যাই। আমাকে মাফ করবেন, অনেকেই এই রাজাদের আমলের প্রজাদের শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের জন্য তারা কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন এই সম্পর্কে অনেক আপনার গদগদভাবে নানান কিছু আলোচনা করেন এবং নানান কিছু লেখেনও। তাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসাটা হলো, যদি রাজারাই এই প্রজাদের শিক্ষার জন্যে সচেষ্ট হতেন, তাহলে পরে জনশিক্ষা আন্দোলনের প্রয়োজনীয়তা কী ছিল? দরকার ছিল না। আমার তো মনে হয় কোনো প্রয়োজনীয়তাই থাকার কথা নয়। এইখানেই শ্রেণীগত স্বার্থের বিভেদ। আমি আবার বলছি, শ্রেণীগত স্বার্থের বিভেদ। শ্রেণী বলতে রাজা এবং প্রজা। রাজার শ্রেণী আর প্রজার শ্রেণী এক নয়। তার জন্যে বলছি, এখানেই শ্রেণীগত স্বার্থের প্রভেদের জন্যে এই যে ব্যবস্থাটা, এটা টিকিয়ে রাখার জন্যে একটা মরিয়া প্রচেষ্টা ছিল অন্তর্লীনভাবে, সামনে যদিও না। আমি তো বলেছি আপনাকে, যদি রাজারা সচেষ্ট হতেন তাহলে জনশিক্ষা আন্দোলনের প্রয়োজন পড়তো না। ঠিক ঠিক। এই অবস্থার মধ্যে আমরা দেখলাম 1945 সনে ত্রিপুরার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে যারা নিজেদের প্রচেষ্টায়, নিজেদের তারা উদ্যোগে তারা শিক্ষার ক্ষেত্রে নিজেদের উন্নয়নের জন্য তারা বেরিয়ে এসেছিলেন। এই যারা বেরিয়ে এসেছিলেন তারাই কিন্তু দেখলাম এই বিষয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন যে ভারতবর্ষের যে অবস্থা তখন 1945 সাল, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দ্বিতীয় মহাযুদ্ধের শেষ প্রান্ত, এবং সারা
ঔপনিবেশিক দেশগুলোর মধ্যে ভারতবর্ষ সহ সেখানে একটা স্বাধীনতার আন্দোলন জোরদারভাবে চলছে। এখানে আমার যেটা মনে হয়েছে, সেই আন্দোলনের প্রতিফলন কিংবা তার যে প্রবাহের ঢেউ, এটাও ত্রিপুরাতে এসে লেগেছিল। যে এই স্বাধীনতার সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তথাকথিত আদিবাসীরা ছিলেন, তারা শিক্ষা দীক্ষায় এত পশ্চাৎপদ কেন? কেন তারা নিরক্ষর? কেন তারা কুসংস্কারাচ্ছন্ন? এই কথাটা গভীরভাবে ওই সমস্ত দুঃসাহসী যুবক, কিছু শিক্ষিত যুবক যারা এসেছিলেন, নাম তো আপনারা জানেনই, শ্রদ্ধেয় দশরথ দেব, সুধন্যা দেব বর্মা, অঘোর দেব বর্মা, হেমন্ত দেব বর্মা, তারা সহ তারা গভীরভাবে এই কথাটা চিন্তা করতে লাগলেন। বীরেন দত্তও বোধহয় ছিলেন। হ্যাঁ, শ্রদ্ধেয় বীরেন দত্তও বোধহয় ছিলেন। হ্যাঁ। তো তাদের এই চিন্তার পিছনে আপনাদের সামনে বলতে কোনো বাধা নেই, তার চিন্তার পেছনে যিনি প্রেরণা যোগাচ্ছিলেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের শ্রেণী সংগ্রামের অন্যতম প্রতিকৃত শ্রদ্ধেয় বীরেন দত্ত মহোদয়। এবং তার প্রেরণাতেই আমরা দেখলাম যে শিক্ষার আন্দোলন গড়ে তুলতে হবে। এই নিরক্ষর কুসংস্কারাচ্ছন্ন যারা আদিবাসী, তাদের মধ্যে যদি শিক্ষার বিষয়টা প্রসারিত করা না যায়, তাহলে ত্রিপুরা রাজ্যের যারা অধিবাসী তাদের কোনো মুক্তি ঘটবে না, বিশেষ করে যারা আদিবাসী সম্প্রদায়ের। তার জন্যই তারা এই জনশিক্ষার আন্দোলনের প্রচেষ্টা গ্রহণ করেছিলেন এবং এই জনশিক্ষা আন্দোলন গড়ে উঠেছিল সদরের, তৎকালীন সদরে দুর্গা চৌধুরী পাড়ায় হেমন্ত দেব বর্মার বাড়িতে। এবং এইখানে ভালো একটা ভূমিকা গ্রহণ করেছিলেন হেমন্ত দেব বর্মার যিনি দাদা, বড় ভাই, তিনি। ঠিক। এবং সেই সময়ে যোগাযোগ করা হয়েছিল শ্রদ্ধেয় দশরথ দেবের সঙ্গে। তখন দশরথ দেব পড়াশোনার করছিলেন শ্রীগাইল কলেজে। সেখানে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলো। তিনি অত্যন্ত উৎসাহিত বোধ করলেন যে এমন একটা আন্দোলন, আমি যাব। তো তারা এলেন। আসার পরে এখানে ওই সমস্ত বিষয়গুলি সারা ত্রিপুরা রাজ্য থেকেই এরা এসেছিলেন, যারা প্রতিনিধিত্ব করবেন তারা এসেছিলেন। এবং তারা এসে সেই সময়ে দশরথ দেব, সুধন্যা দেব বর্মা, হেমন্ত দেব বর্মা, এই সমস্ত যারা ছিলেন, এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা খুব উৎসাহিত বোধ করলেন। এবং এই সঙ্গে আমি আরও একটা জিনিস আপনাদের সামনে তুলে আনতে চাই। এর পেছনে পশ্চাৎপটটা হলো, এখানে রাজারামলি খোয়াইয়ে রাম ঠাকুর এবং আরেকজন ছিলেন ওয়াকিরাই ঠাকুর, ওদের নেতৃত্বে এখানে একটা বোর্ডিং হয়েছিল। ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের যারা আদিবাসী ছাত্ররা, তাদের
আগরতলা শহরে থেকে পড়াশোনার জন্যে একটা আবাসন একটা তৈরি হয়েছিল। সেখানে আমরা যারা পড়তে এসেছিলেন তাদের মধ্যে শ্রদ্ধেয় অগরদেব বর্মা তিনি ছিলেন, শ্রদ্ধেয় নীলমণি দেববর্মা তারা ছিলেন, এবং সেই সঙ্গে উমাকান্ত একাডেমিতে তখন শিক্ষকতা করতে মানে নূতনভাবে যোগ দিয়েছিলেন সুধন্যা দেববর্মা। আচ্ছা। এবং সেখানে শ্রদ্ধেয় বীরেন দত্ত মহোদয় তিনি কিন্তু লাগাতারভাবে তাদের সঙ্গে যোগাযোগ করতেন, তাদের সঙ্গে আলোচনা করতেন, একবারে ক্লান্তিহীনভাবে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের মধ্যে এই একদিকে যেমন পড়াশোনার চেতনা জাগানোর চেষ্টা করেছিলেন, অন্যদিকে এই রাজ্যের যারা প্রজারা আছে তাদের আর্থসামাজিক পরিবর্তনের বিষয়টা নিয়েও তারা গভীরভাবে তাদেরকে ভাববার জন্যে অনুপ্রাণিত করেছিলেন। আসলে ওই সময় শোনা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের প্রাথমিকভাবে শিক্ষা দেওয়া ইত্যাদির জন্য 488খানা স্কুল খোলা হয়েছিল। হ্যাঁ, প্রাথমিক। এইটা কি ভাষায় চলতো আর কিভাবে চলতো এটা? এইটা ওই যে দুর্গাচণ্ডী পাড়ার সিদ্ধান্তের পরে তখন সরকারি অনুমোদন তো তখন পাইনি। না না সরি, সরকারি অনুমোদন ছাড়াই নিজেদের উদ্যোগেই তারা এখানে অনেকগুলি স্কুল তারা তৈরি করেছিলেন। এই যে 448টা স্কুলের মতো আছে বলা, কেউ কেউ 444 বলেন, কেউ কেউ 488 বলেন, যাই হোক 84ও বলেন কেউ। এতগুলি স্কুল সেই সময় নিজেদের উদ্যোগে তৈরি করা এবং কোনো রকম সরকারি সহায়তা ছাড়াই, ঠিক ঠিক, এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। কোন ভাষা ব্যবহার হতো? প্রচণ্ড। ভাষাটা কি ব্যবহার হতো? এই যে এখানে যে স্কুলগুলি চলতো তাতে শিক্ষার মাধ্যমটা কি ছিল? মানে বাংলা ছিল না? তখন তার শিক্ষার মাধ্যমটা ছিল বাংলাই। ঠিক আছে, বাংলাই থাকতে হবে। কারণ কি, যে সমস্ত বেশিরভাগ সিংহভাগ ত্রিপুরার আদিবাসীদের মধ্যে যারা আছে তারা কক বরক কে কথা বলেন। কেমন? কক বরক। কক মানে ভাষা, বরক মানে মানুষ। আচ্ছা আচ্ছা, মানুষের ভাষা। আচ্ছা, কেমন? এই অর্থে কিন্তু এইটা একটা ব্যাপক অর্থ বহন করে। হ্যাঁ হ্যাঁ, তারা ত্রিপুরার ভাষা বলেননি, কক বরক। এও হতে পারে। তার সঙ্গে আরেকটা কথা আমি ধরে, এই বরক কথাটা ব্যবহার করার পেছনে আসামের যে একটা টিবেট বর্মন বলে একটা সম্প্রদায়, সেই তারা কিন্তু বড়ো, তারা নিজেদের বড়ো বললেন। এই বড়ো ভাষাভাষী থেকেই হয়তো এই কক বরক কথাটা এসেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে বিষয়, লিপিটা বাংলায় ছিল, লিপিটা বাংলাতেই ছিল, লিপিটা বাংলা। কারণ তো তখন তো হয়নি, কক বরকের কোনো রকম লিপি হয়নি। হয়েছিল প্রচেষ্টা হয়েছিল। এখানে স্বর্গীয় রাধামোহন ঠাকুর তিনি কক বরকে ভাষার উন্নতির জন্যে বই লিখেছিলেন। এবং আমাদের লজ্জা হয়, তিনি সেই সময়ে রাজার ঘনিষ্ঠ একজন উচ্চপদস্থ কর্মচারী,
থাকা সত্ত্বেও তিনি রাজাদের কাছ থেকে কোনো রকম যে সহায়তা কিংবা রাজাদের যে যারা আমরা বলি স্পন্সর করা, সেটা পাননি। সেটা পাননি। ঠিক। সুতরাং সেখানে দেখবেন যে তার যে প্রচেষ্টা, সেটা সেখানেই বিলীন হয়ে গিয়েছিল। ঠিক ওই জায়গায় শ্রদ্ধেয় দশরথ দেব এই সম্পর্কিত ব্যাপারে খুব দৃঢ়তার সঙ্গে একটা সমালোচনা করেছিলেন রাজাদের, যে তিনি যে প্রচেষ্টা নিয়েছিলেন এবং রাজারা যে দৃষ্টিভঙ্গি নিয়েছিলেন তার এই প্রচেষ্টারকে সফলতার জন্যে, রাজারা কোনো রকম প্রচেষ্টা না নেওয়াতেই এই ককবরক ভাষার অগ্রগতি এখানে প্রায় থেমে যায় এবং রাজারা সেটা পাপ করেছিলেন। স্পষ্টই বলেছেন। এটা শ্রদ্ধেয় দশরথ দেবের লেখার মধ্যেই পাওয়া যাচ্ছে। আসলে একটা বিষয় হচ্ছে, মানে আমাদের তো সময় সীমিতও, এই যে মানে জনশিক্ষা আন্দোলন এই রাজ্যের শিক্ষার পথ তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এর মধ্যে দশরথদেব যখন শিক্ষামন্ত্রী হলেন, সেটা আলাদা একটা ব্যক্তি পেয়ে যায়, পথ প্রদর্শক হিসেবে কাজও করলেন। এখন কথা হচ্ছে যে এই জনশিক্ষা আন্দোলনের ধারাবাহিকতাটা কেন থাকলো না? শিক্ষার তো কোনো পরিমাপ নেই, না সীমা নেই। রামকৃষ্ণদেবের ভাষায় যদি বলি, পরমহংসদেব রামকৃষ্ণ ভাষায়, যে যতদিন বাঁচি ততদিন শিখি। ছোট্ট করে করতে তিনি কথাটা বললো, কথাটার তাৎপর্যের গভীরতা এবং তার গভীরতা আমরা যদি উপলব্ধি করতে পারি, তাহলে পরে এই যখনই একটা শিশু বয়স থেকে আমার যখন চেতনার উদ্ভূত হতে থাকে, ক্রমে ক্রমেই সেটা আমার যখন আমি বৃহত্তর জগতের মধ্যে প্রবেশ করি, তার পরিবেশ, পারিপার্শ্বিকতা, তার সামাজিক অবস্থা, তার অর্থনৈতিক অবস্থা, তার রাজনৈতিক অবস্থা তার উপরে প্রতিফলিত হয় এবং এই প্রতিফলনের ফলেই কিন্তু তার ভেতরেও যে অভিজ্ঞতা সেটাও জাগে। ঠিক কেমন? এবং শুধু তাই না, এই যে শিক্ষা, এটা অতীতে কীরকম ছিল, বর্তমানে কীরকম আছে, ভবিষ্যতে কোন দিকে এগিয়ে যাবে, তার জন্য মানুষকে প্রচেষ্টা যোগায়, অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে জনশিক্ষা সমিতির আন্দোলন একটা প্রচণ্ড ঐতিহ্যপূর্ণ, অন্তত ত্রিপুরা রাজ্যের যা অগ্রগতি সেটার একটা ফলশ্রুতি। কিন্তু আসলে একটা বিষয় খুব মানে প্রশ্নটা জেগে গেল, তাই বলছি যে আমাদের শিক্ষার অগ্রগতি হয়েছে, কোনো সন্দেহ নেই। মানে এই সময়টার কথা পরে বলছি, একটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করব এই জায়গাটাতে। কিন্তু এই যে শিক্ষার যে অগ্রগতিটা, সেটা কিছু কিছু জায়গায় কেন্দ্রীভূত হয়েছিল। উপজাতি এলাকাতে শিক্ষার তেমন বিকাশ হয়নি, তথ্য বা পরিসংখ্যান তাই বলছে। কেন, আপনি কি মনে করেন? এই তো এখানেও তো বললাম, এখানেও তো ওই শ্রেণী স্বার্থ, একদম প্রথম যেটা বললেন, শ্রেণী স্বার্থ বিসর্জন দিয়ে শ্রেণীর আধিপত্যের মধ্যে যারা থাকেন তারা কিন্তু এইসব জিনিস চান না। রাজার শ্রেণী স্বার্থ আর প্রজাদের শ্রেণী স্বার্থ এক নয়। রাজা তার ছেলে কিংবা তার উত্তরসূরিদের শিক্ষার জন্যে তারা শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ করেন। এমনকি আমরা তো জানি এখানে কিরিট বিক্রমের বাবা মহারাজা বীর বিক্রম, তার শিক্ষার জন্যে বিদেশি ম্যাম যারা আছে, মানে ইংল্যান্ডবাসী, তাদেরকে নিয়োগ করেছিলেন। কেমন আবার অদ্ভুত কি জিনিস,
তার ছেলে মেয়ের শিক্ষার জন্য তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি শিক্ষক রাখেন, বিদেশি শিক্ষক। আবার তিনি জনশিক্ষা আন্দোলনের জন্য যারা তার কাছে গেছিলেন প্রস্তাব নিয়ে, তাদের উপর রুষ্ট হয়ে তিনি বুঝেছিলেন যে এই শিক্ষা আন্দোলন যদি শুরু হয়, আমার হয়তো ভবিষ্যতে রাজ্যপাট নাও থাকতে পারে। এইখানে শ্রেণী স্বার্থ। সুতরাং যদি হে হয় তাহলে পরে আমার রাজ্যপাট নাও থাকতে পারে। তিনি তখন কি করেছিলেন? তিনি তখন যারা এই প্রস্তাব নিয়ে গিয়েছেন তাদের রাজার কাছে, রাজা তাদের ক্ষুব্ধ হয়ে কারা অন্তরালে নিক্ষেপ করে দিয়েছিলেন। ঠিক, ঠিকই। হেমন্ত দেববর্মাকে তো বোধহয় অত্যাচারও করা হয়েছে। হ্যাঁ, সুধীন্দ্র দেববর্মাকে তখন অ্যারেস্ট করা হয়েছিল, বংশী ঠাকুরকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং সেই সময় রাজাও কিন্তু একটা এই জনশিক্ষা আন্দোলনের প্যারালাল একটা সংগঠন তার অনুগত প্রজাদের মধ্যে দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা মুখ থুবড়ে পড়ে যায় রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে। হ্যাঁ ভাই। তো এই জায়গাটাতে আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের সময় হয়ে এসছে শেষ। এই মুহূর্তে যা শিক্ষার ব্যবস্থা, এই হাল হাকিকাত গত 5-6 বছর ধরে যা দেখছি, এই নিয়ে তো ছাত্রছাত্রীরা, অভিভাবকরা সবাই উদ্বিগ্ন, স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে শিক্ষার যা হাল হাকিকাত। এই মুহূর্তে কি আরেকটা জনশিক্ষা আন্দোলন জরুরি হয়ে পড়েছে? আপনি কি বলবেন? আবার বলো। প্রশ্নটা হচ্ছে যে এই যে গত 5-6 বছরের যে শিক্ষার অবস্থা এই রাজ্যে, এতে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা সকলেই, শিক্ষক মহলও ব্যাপকভাবে উদ্বিগ্ন। হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে আরেকটা জনশিক্ষা আন্দোলন কি জরুরি হয়ে পড়ল? আরেকটা জনশিক্ষা আন্দোলন না, যে জনশিক্ষা সমিতি আছে এটা তো আমি তো মনে করি না এটা শুকিয়ে গেছে। না, তার প্রবাহে যারা আজকে উঠে এসেছেন, কেমন, যেমন বামফ্রন্ট সরকারের আমলে দশরথদেব যখন শিক্ষামন্ত্রী ছিলেন, যেভাবে শিক্ষার সম্প্রসারণ তিনি করেছিলেন সেই সময়ে, কেন করেছিলেন? তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে তার শোষকের চোখে চোখ রেখে সরাসরি কথা বলার জন্যে তাকে উদ্বুদ্ধ করে, তার প্রেরণা যোগায় এবং তার মনে সাহস যোগায়। সুতরাং এটা দরকার, এটা শ্রেণী স্বার্থেই দরকার। তার জন্যেই শিক্ষার সম্প্রসারণ ব্যাপকভাবে দরকার। এই যে আজকে এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে না, এটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, এই মুহূর্ত বলে কথা না, এটা সবসময়ের জন্যেই তোমার সাবলীল গতিতে চলা দরকার। এটা একটু স্থিমিত হয়ে আছে বলে কি মনে হয়? স্থিমিত জনশিক্ষা আন্দোলন যে পথ দেখিয়েছিল, স্থিমিত ঠিক না, এখানে চলছে কিছু কিছু রাজনৈতিকভাবে, এটাকে তো মানে অস্বীকার করা যায় না। ওই শ্রেণী স্বার্থের কথাটা যারা বললাম, যারা সোকল্ড কর্পোরেট বডি কিংবা তোমার তাদের দ্বারা পরিচালিত যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি আছে, যাদের পিছনে এই কর্পোরেট বডিরা পয়সা ঢালেন, তারাও কিন্তু চান যে মানুষ এর একটা বড় অংশ অশিক্ষিত থেকে যাক, নিরক্ষর থেকে যাক, কুসংস্কারাচ্ছন্ন থেকে যাক, প্রশ্ন যাতে না করতে পারে, আমার স্বার্থটা ঠিক থাকবে, আর প্রশ্ন যাতে করতে না পারে।
আপত্তি যাতে না করতে পারে, প্রতিবাদ যাতে না করতে পারে, প্রতিরোধ যাতে গড়ে তুলতে না পারে, তার জন্যেই কিন্তু এই প্রচেষ্টা। বেরিয়ে আসার পথ কি আরেকটা, হ্যাঁ, বেরিয়ে আসার পথ কি আরেকটা জনশিক্ষা আন্দোলন? কি বলবেন? আমি সেইভাবে দেখি না। আমি দেখি জনশিক্ষা আন্দোলনের গতিটা এটা কন্টিনিউয়াস Continuous, প্রসেস হ্যাঁ। থাকা দরকার। ঠিক। কেমন না, কন্টিনিউয়াস প্রসেস থাকা দরকার। এবং যারাই সে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে থাকুক কিংবা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে থাকুক, হ্যাঁ, এখানে একটা কথা আছে, মানে শ্রেণী আন্দোলনের যারা বিশ্বাসী বিশেষ করে, তারা তো এই বিষয়টাকে অত্যন্ত গভীরভাবে তাদের চিন্তা ভাবনা করে তাদের অগ্রসর হয়ে এটা। ঠিক আছে, দীর্ঘ আলোচনা হলো। সলিলদা, আমাদের শ্রদ্ধেয় সলিলদা যে আলোচনাটা আজকে করে গেলেন, এটাই আমাদের এ রাজ্যের শিক্ষার অঙ্গনে নতুন করে পথ দেখাবে, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।